প্রিয় দর্শক, নিউট্রাল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি মাসুদুল হক। সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে আজকে সারা দেশেই বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অনেক বিশ্ববিদ্যালয় থেকেই হল ছেড়ে চলে গিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে এই হতাহতের প্রতিবাদে আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কোটা বিরোধীরা। আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বীর মুক্তিযোদ্ধা বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, এবং রয়েছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ, কলামিস্ট, লেখক গোলাম মাওলা রনি। আপনাদের দুজনকে আজকের আলোচনা স্বাগত জানাচ্ছি। রনি ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আইনি প্রক্রিয়ায় সমাধানের একটা সুযোগ তৈরি হয়েছে এবং রায় পর্যন্ত ধৈর্য ধরার তিনি আহ্বান জানিয়েছেন। না, এখানে প্রথমত হলো যে সমস্যাটা এত জটিল এবং কুটিল হয়ে পড়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই ভাষণটি আমার কাছে মনে হচ্ছে না যে আন্দোলনকারী যারা লোকজন রয়েছেন তাদের মানে কোনো ইতিবাচক মনোভাব বা তাদের কোনো মনের পরিবর্তন ঘটবে। এক, দুই নম্বর হলো তার ভাষণের ফলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকদের মনোবল চাঙা হবে, আমার কাছে সেটা মনে হয়নি। তিন নম্বর হলো যে সাধারণ যারা আমজনতা রয়েছে তারা এই সময়টিতে বিভ্রান্ত, হতাশাগ্রস্ত এবং মোরালের সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। এই যে কন্টিনিউয়াসলি যা কিছু হচ্ছে, কাজ কর্ম থেকে শুরু করে এমনকি যারা সাংবাদিক ভাইয়েরা এই ধরনের একটি যেখানে একটা ক্রস ফায়ার চলতে থাকে, দুই পক্ষ মারামারি হয়, সেখানে কেউ নিরাপদ নয়। তো এরকম একটা অনিরাপদ পুরো টেকনাফ থেকে তেঁতুলিয়া যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারা সেই সাধারণ জনগণও কিন্তু প্রধানমন্ত্রীর এই ভাষণের দ্বারা সান্ত্বনা পাবেন, নির্ভর করবেন এবং মতামত পরিবর্তন করে প্রধানমন্ত্রীর কথাকে বিশ্বাস করে এই যে একেবারে নির্ভয়ে নিশ্চিন্তে গাড়ি ঘোড়া নিয়ে বের হবেন, আমার কাছে মনে হচ্ছে এটা একেবারে অসম্ভব একটা বিষয়। এক, দুই নম্বর হলো যে এখানে সমস্যাটা শুরু হয়েছে একটা শব্দ দিয়ে, সেটা হলো রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি। এখন যারা আন্দোলনকারী তাদের বক্তব্য হলো যে একজন প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এই শব্দটা শোভনীয় নয়, আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে। কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে হয়তো প্রধানমন্ত্রী এভাবে বলেননি, কিন্তু এই বিষয়টি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উইংস থেকে, প্রেস উইংস থেকে বা দলীয় ফোরাম থেকে যত সুন্দরভাবে উপস্থাপন করার দরকার ছিল সেই জিনিসটা না হওয়ার কারণে আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলা হয়েছে। এটি মোটামুটি নাইসলি, অত্যন্ত সুন্দরভাবে মার্কেটিং হয়ে গেছে। ফলে বুঝে হোক না বুঝে হোক, এর পিছনে চক্রান্তকারী থাকুক বা যে কোনো কারণে হোক না কেন, আন্দোলনকারীদের মধ্যে এই শব্দটি নাম এসছে ব্র্যান্ড, যে আমাদের এই মুহূর্তে প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি এই আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন। এখন রাজাকার যে শব্দটি আপনি দেখেন, এই শব্দটি যদি আবিধানিক অর্থে ধরেন, এটা আরবিক একটা শব্দ যারা স্বেচ্ছাসেবক, এবং এটা যদি আপনি ধরেন উর্দু শব্দ, সেখানেও নেতিবাচক কিছু নয়। আর বাংলাতে যদি আপনি বলেন রাজার মতো আকার যার, তিনি রাজাকার, রাজার সঙ্গী, রাজার মতো চেহারা, তারাই রাজাকার। কিন্তু অপভ্রংশ হয়ে যেটা ভাষাতে যেটা হয় সেটা হলো একটা কনভেনশন, ইংরেজিতে একটা শব্দ আছে কনভেনশন, তো ভাষার ক্ষেত্রে একটা কনভেনশন, অর্থাৎ এর আবিধানিক অর্থ যাই থাকুক না কেন, বাংলাদেশে এটার শব্দের অর্থ হলো বিশ্বাসঘাতক। আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করি, নেগেটিভ মানে এটা একেবারে ডিকশনারিতে হয়ে গেছে। আপনি উইকিতে খুঁজে দেখবেন রাজাকার মিনস ইন বাংলা ভাষায় এটাকে বলা হয় জুডাস, বিশ্বাসঘাতক, বেঈমান, মুনাফিক। তো বেঈমান, মুনাফিক, বিশ্বাসঘাতক এই কথা যখন বলা হয় কাউকে, আপনাকে যদি বলা হয় আপনার মাথা ঠিক থাকবে না। তারপর যদি বলা হয় যে শুধু তুই বেঈমান মুনাফিক না, তোর বাপও বেঈমান মুনাফিক ছিল, মানে তুই বেঈমানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, অর্থাৎ রাজাকারের বাচ্চা, তোর বাপও বেঈমান ছিল, মুনাফিক ছিল, রাজাকার ছিল, আর তুইও বেঈমান মুনাফিক। তো এইভাবে যখন কারো কোনো বক্তব্যকে আপনি পার্সোনালি নিজের কাছে নিয়ে যান, নিয়ে যাওয়ার ফলে যার যার অবস্থান থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু অপমান বোধ করছে। এখন তারা যে চিৎকার করছে, চেঁচামেচি করছে, এটা একটা অপমান থেকে, এবং সেই অপমানের মাঝামাঝি কোনো জায়গা নেই। অপমানটা হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, আর সরাসরি
তারা মাননীয় প্রধানমন্ত্রীকে দায়ী করছে। এক, 2 নম্বর হলো তারা যে শুধুমাত্র কোটার দাবি, কোটা সংস্কারের দাবি, এখানে কিন্তু তারা নাই। তারা এখন বলার চেষ্টা করছে যে এগুলো তো করতে হবেই, তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে সরি বলতে হবে এবং এই কথা উইথড্র করতে হবে। এবং এটা এই বাংলাদেশের ইতিহাসে আমি আমার যতদিন আমি জীবিত আছি, আমি যতদিন থেকে রাজনীতি করি, আমি কোনোদিন এই ধরনের কখনো শুনিনি যে ছাত্ররা কখনোই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিকে আন্দোলনের পূর্ব শর্ত দিয়েছে যে তাকে তার এই কথা উইথড্র করতে হবে এবং সরি বলতে হবে। এটা বেগম জিয়ার ক্ষেত্রে হয়নি, এরশাদের ক্ষেত্রে হয়নি, কারো ক্ষেত্রে কখনো হয়নি। মানে রাষ্ট্রের এই প্রধানমন্ত্রীর পদটিকে এইভাবে আন্দোলনকারীরা সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তাকে একদম রাজপথে নামিয়ে এনে তোমাকে সরি বলতে হবে। এবং এখন যা হচ্ছে মাঠে ময়দানে সরাসরি, এর মধ্যে ভাইয়া মিডিয়া ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে কেউ নাই, সরাসরি প্রধানমন্ত্রীকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে যে সকল ভাষা, যে সকল শব্দ এবং যে সকল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, তাতে করে সরকারের মেজাজ ঠিক থাকার কথা না। সরকার সর্বোচ্চভাবে এখানে তারা শক্তি প্রয়োগের একটা ব্যবস্থা নিয়েছে। আর অন্যদিকে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে, অর্থাৎ ধরুন এই যে যিনি মারা গেলেন সাইদ, তো উনি এই একজন রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজির ছাত্র, সে প্রাণপণ করে এসেছিল এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এসেছিল যে আমি যদি মরে যাই এরকম হবে। এবং যেভাবে পুলিশের বন্দুকের সামনে দাঁড়ালো এবং যেভাবে সরাসরি তাকে গুলি করা হলো, অন্য যে মৃত্যুগুলো আছে 5টি মৃত্যু, সেগুলো হয়তো বিভিন্ন প্রেক্ষাপট আছে, কিন্তু এটার যে ভিডিও ফুটেজ, এগুলো বাংলাদেশে কিয়ামত হয়ে যাওয়ার মতো অবস্থা এখন পর্যন্ত। এমনকি আমি দেখেন অনেক র্যাবের ক্রস ফায়ার দেখেছি, ওই যে একরাম নামক একজন লোককে গুলি করে মারা হয়েছিল, আমরা সেগুলো অডিও কক্সবাজারে, সেগুলো শুধুমাত্র আমরা অডিও শুনেছি, চিৎকার শুনেছি, কিন্তু একেবারে এইভাবে সরাসরি ডাইরেক্ট ফায়ার করে কাউকে মেরে ফেলা হয় আমি আসলে এটা দেখিনি। এটা সিনেমাতে দেখেছি, 71-এর বিভিন্ন দৃশ্য দেখি, কিন্তু সত্যিকার অর্থে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি যে সরাসরি একজন লোককে সামনে দাঁড় করিয়ে তার বুকে গুলি চালিয়ে তাকে মেরে ফেলা হয়। এবং এটা এই যে জননেত্রী শেখ হাসিনা, যাকে জননেত্রী বলা হয়, যাকে গণতন্ত্রের মানস কন্যা বলা হয়, যিনি বলা হয় যে বঙ্গবন্ধু কন্যা, যে নাকি বলা হয় জাতির জনকের কন্যা, তা জাতির জনক যদি বলা হয় তাহলে ওই যে ছেলেটা, সে কি বঙ্গবন্ধুর সন্তান নয়? তো বঙ্গবন্ধুর সন্তান যদি হয়তো শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তার তো ভাই, তো তার বুকে একেবারে সরাসরি লক্ষ কোটি মানুষের সামনে এই যে যেটা রেকর্ড করে ডাইরেক্ট গুলি করে দিল। এখন এই গুলিটা আপনি যদি, এই যে ছেলেটা, এ তো এখন 18 কোটি মানুষের ভাই হয়ে গিয়েছেন, তাদের প্রতিভু হয়ে গেছেন, ফলে ওই গুলি তো যে ও তো জান্নাতে চলে গেল বা আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু ওই যে গুলির শব্দ, ওই যে আর্তচিৎকার, ওই দৃশ্য এখন প্রত্যেকটা মানুষের ঘুম হারাম করে দিয়েছে। ফলে হঠাৎ করে কেউ যদি বলে যে এটা, আমি মনে করি অতীতে আমাদের দেশে 69 অভ্যুত্থান হয়েছে শহীদ মতিউরকে কেন্দ্র করে, ওটার প্রেক্ষাপট করে শামসুজ্জোহা ওই রাজশাহী ইউনিভার্সিটি, এরপরে ডাক্তার মিলনের হত্যাকাণ্ড, কিন্তু ওই দৃশ্যগুলো আমরা শুধু শুনেছি, কিন্তু এভাবে জীবন্ত পোস্টার হিসেবে আমরা কাউকে মারতে দেখি। আমরা নূর হোসেনকে গুলি করে মেরেছে আমরা দেখেছি, সেলিম দেলোয়ারের উপরে ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওই দৃশ্য আমরা কিন্তু ভিডিও ফুটেজ দেখিনি, যেটা এইবার আমরা দেখলাম। ফলে অতীতের নূর হোসেনের যদি পরিণাম এরশাদের পতন হয়, যদি ডাক্তার মিলনের, আজকে তো প্রধানমন্ত্রী বলেছেন যে এইসব হত্যাকাণ্ডের বিচার হবে, ফার্স্ট থিং হলো যে এইসব হত্যাকাণ্ডের কি বিচার হবে। অতীতে আমাদের ধরেন 7 মার্ডার হয়েছে নারায়ণগঞ্জে, এত নির্মম নিষ্ঠুর মার্ডার, একজন এখানে সম্মানিত বিচারপতি আছেন। আপনার এই সমস্ত মার্ডারের ক্ষেত্রে যারা কাজ করেছেন তাদের তো, ওদেরকে যেমন 1 ঘন্টার মধ্যে ক্রস ফায়ার করে 7 জনকে মেরেছে, এই আসামি যারা মেরেছে ওদেরকে আধা ঘন্টার মধ্যে তো ক্রস ফায়ার করে মেরে ফেলা উচিত, ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে মেরে ফেলা উচিত। কিসের বিচার এদের জন্য? তো মূল ব্যাপার হলো যে এখন এই যে ঘটনাটা ঘটেছে, আপনি কি 1 ঘন্টার মধ্যে ওরা যেইভাবে গুলি করে মারছে, আপনি কি তাকে গুলি করে মারতে পারবেন? জনগণের ক্ষোভ কোথায়? আমার ভাইকে যেভাবে যারা মেরেছে আমি দেখতে চাই তাকে সেইভাবে মারা হোক, এছাড়া আপনি তো খুব বন্ধ করতে পারবেন না। জি, আমরা একটু স্যারের কাছে একটু যাই, যে স্যার আপনার কাছে যেতে চাই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ওনার বিশ্বাস যে ছাত্ররা আদালতে ন্যায় বিচার পাবে এবং তারা হতাশ হবেন না। এখন কি তাহলে আদালতের কাঁধেই কি বন্দুকটা কিনা? আমি শুরুতেই বলি যে গোলাম মোল্লা রনি অত্যন্ত মেধাবী একজন মানুষ, জ্ঞান পিপাসু, সুবক্তা, অনেক গুণে সে গুণী, এবং যে বিষয়ে আলাপ করে সে বিষয়ে তার
সব টকশোতে এবং টকশোর বাইরেও যে ব্যাপারটি সে আলাপ করে সেই ব্যাপারটিতে তার পূর্ণ দখল থাকে এবং দখল নিয়েই কিন্তু কথা বলে। তো প্রথমেই যে কথাটি জননেত্রী শেখ হাসিনার যে একটি মন্তব্য রনি উল্লেখ করলেন, সেখানে আমি বলি যে প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেছেন, কথাটি কিন্তু ওইভাবে উনি বলেননি। এইটাকেও আপনার টুইস্ট করা হয়েছে, টুইস্ট করে যাতে এরা জননেত্রীর প্রতি মানুষের এই আন্দোলনকারীদের একটা অংশের ক্ষোভ আরও বেশি বেড়ে যায়, সেই জন্য ওইভাবে বলা হয়েছে। উনি যে কথাটি বলেছেন যে আমরা কোটা দিব মুক্তিযোদ্ধাদের নাতি বংশধরদের, কোটা দিব না, কোটা দিব কি রাজাকারদের নাতিপুতিদের, এতে তো আমি কোনো অন্যায়ের কিছুই দেখি না। ধরে নিলাম উনি কথাটি এক্স্যাক্টলি ওইভাবেই বলেছেন, কিন্তু তাতে কি হলো? আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি তো মেজাজ ঠিক রাখতে পারতাম না। উনি তো খুব ধীরে স্থিরে, উনি খুব কুল হেডেড একজন মানুষ, কিন্তু খুব সুন্দরভাবে কথাগুলো বলেছেন, অত্যন্ত সত্য কথা বলেছেন। আমি কিন্তু সেভাবে এই কথাগুলো বলতে পারতাম না, আমি আবার মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারতাম না। কারণ একটা জিনিস আপনার অত্যন্ত পরিষ্কার যে যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃত্বে রয়েছে তারা যে রাজাকারের বংশধর, এই ব্যাপারে আমি অ্যাবসলিউটলি শিওর, আমি পুরোপুরি নিশ্চিত। মানে কিভাবে নিশ্চিত স্যার? তাদের কথা থেকে তারা তো স্বঘোষিত বলেছে, তুমি কে আমি কে, রাজাকার। তারা নিজেরাই বলছে আমি রাজাকার। আরও বলেছে বাংলার মাটি রাজাকারের ঘাঁটি, বুঝলেন? এবং তাদের পরিচয় তো আমরা সবাই জানি। আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা চকামিয়া রাজাকার, আমরা সবাই জানি। আপনার রিজভির পিতা একজন রাজাকার, আমরা সবাই জানি। চিটাগাংয়ের আমির খসরুর গোটা পরিবার আপনার সাকা চৌধুরীর সাথে কাজ করেছে, রাজাকার, সবাই জানি। যাদের আমরা দেখতে পাচ্ছি, তারপরে আরও এসছে আপনার জাদু মিয়ার এরা যে সবাই রাজাকার, চিহ্নিত রাজাকার, শুধু রাজাকার নয়, চিহ্নিত রাজাকার। সেটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, কিন্তু আন্দোলনকারীরা যে রাজাকার সেটা আপনারা নিশ্চিত কিভাবে? আন্দোলনকারীরা রাজাকার না হলে এই আন্দোলন যেত না। কারণ এখানে আপনার প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু এসে যায়। আন্দোলনকারীদের বারবার বোঝানো হয়েছে, তাদের যদি বিন্দুমাত্র মেধা থাকে তারা বুঝতে পেরেছেন যে এই ব্যাপারে আপনার নির্বাহী বিভাগের কোনো হাত নেই, প্রধানমন্ত্রীরও না, অন্য কারোরই না। কারণ আপনি তো একসময় ল রিপোর্টার্স ফোরামে ছিলেন, আপনি অনেক কিছু আইনের ব্যাপারে অনেক কিছু জানেন। এখানে বিষয়টি অ্যাপিলেট বিভাগের বিচারাধীন রয়েছে, এখানে কারো হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই। কিন্তু কি স্যার, যে সরকার কি তাদেরকে কয়েকজনকে ডেকে এনে কি বোঝাতে পারতো না? কাদের কয়েকজন? আন্দোলনকারীদের উদ্দেশ্য তো অন্য। তাদের উদ্দেশ্য হলো যে এই ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি করতে, এই সরকারের পতন ঘটানো, যে চেষ্টা তারা গত কয়েক বছর থেকে করে যাচ্ছে। স্যার সেটা যদি স্যার বোঝা যায় তাহলে আগে থেকে কেন জিনিসটাকে হ্যান্ডেল করা গেল না? ওটা কিন্তু মোটেও তাদের কনসার্ন না, বুঝলেন? দেখুন, এই যে চিটাগাংয়ের একজন মারা গেছে, সে আপনার ছাত্র দলের একজন নেতা, প্রমাণিত। তার থেকে তো প্রমাণ হয় যে এদের নেতৃত্বে কারা রয়েছে। এবং আরেকজন একটি ফার্নিচার দোকানের কর্মচারী। সুতরাং তারা যে লোক ভাড়া করে এনেছে সেটাও প্রমাণিত। স্যার আজকে যে প্রধানমন্ত্রী বলেছেন যে দেখেন, যখন তারা বলেছে তুমি কে আমি কে, রাজাকার, অত্যন্ত জঘন্যতম কথা। আমরা কোনো অবস্থায় এই ধরনের কথা আপনার মেনে নিতে পারি না। বাংলার মাটিতে, বঙ্গবন্ধুর বাংলায়, রবীন্দ্রনাথের বাংলায়, নজরুলের বাংলায়, আপনার লালনের বাংলায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলবে, কতখানি ধৃষ্টতা তারা পেয়ে গেছে। তোমরা যদি রাজাকার হও চলে যাও পাকিস্তানে, বাংলাদেশ তোমাদের দেশ নয়। এই ধরনের কথা বলার মতো ধৃষ্টতা যখন তারা অর্জন করেছে, তাদের অবশ্যই পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। সেখানে আমি এই রনির কথার উত্তরে বলবো, আমি হলে তো আমার মেজাজ নিয়ন্ত্রিত রাখতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আপনার ঠান্ডা মাথায় বলেছেন কথাটা, আমি কিন্তু ওই ঠান্ডা মাথা নিয়ে বলতে পারতাম না। এবং এরা যে রাজাকারের বাচ্চা, সেই কথা বলতে আমার বিন্দুমাত্র মেজরিটি। আচ্ছা, এখন দুর্ভাগ্যের কথা হলো কিছু রয়েছে যারা রাজাকার নয়,
কিছু, বেশিরভাগই রাজাকার, কিছু যারা নেতৃত্বে আছে উস্কানি দিচ্ছে এরা সবাই রাজাকার, কিছু এবং যারা কি বলে অংশ নিয়েছে তারাও মেজরিটি রাজাকার, কিছু আছে যারা রাজাকার নয়। এখন আনফর্চুনেটলি তাদের আমরা কিন্তু বোঝাতে পারিনি, বুঝলেন। আমার মনে আছে যেদিন আমরা ইসের রায়টা দিলাম, সাঈদীর রায়টা দিলাম, সাঈদীর রায় দেওয়ার পরেই আমরা তো যখন প্রধান বিচারপতির রুমে গেলাম, রুমে যাওয়ার পরে আমরা টেলিভিশন খুলে দিলাম, এই এটিএন নিউজেই আপনি তখন দেখাচ্ছিলেন যে সাঈদীর অপকর্মগুলো, সে কোথায় কাকে মেরেছে, কি করেছে, কি ধ্বংস, কি কোন কোন মহিলাকে সেনা পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখার পর আমরা সবাই ছিলাম তখন, আমরা বোধহয় 5 জনের বেঞ্চ ছিলাম, তখন আমরা নতুন করে, আমরা তো জানতামই সব কিছু, নতুন করে এই জিনিসগুলো দেখতে পেলাম। এখন আনফর্চুনেটলি যারা 71 দেখেনি তারা কিন্তু এই জিনিসগুলো জানে না, কিন্তু আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে এই জিনিসগুলো বোঝাতে বা তাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। আজকে একজন অধ্যাপক, ইতিহাসের অধ্যাপক, আমি নাম পরিচয় বলতে চাই না, উনি লিখেছেন যে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের কিন্তু এই জিনিসগুলো বোঝানোই হয়নি, জানানোই হয়নি। অন্যদিকে রাজাকারদের যে কথা, জামাত শিবিরের যে কথা, সেগুলো আমাদের বোঝানো হয়েছে এবং তার দ্বারা অনেকের মস্তিষ্ক ধোলাই ঘটেছে, এটা দুর্ভাগ্য। এখানে দেখুন, এখানে আজকে আরেকজনের নাম এসে যায়, আব্বাসী, কি নাম, এনায়েতুল্লাহ আব্বাসী, সে তো চিহ্নিত রাজাকার, এই ব্যাপারে তো কোনো সন্দেহের কোনো নাই, দ্বন্দ্ব সন্দেহের প্রশ্ন আসে না। এখন এদের তো আগে আপনার ইসে নেওয়া উচিত, কি বলে, রিমান্ডে নেওয়া উচিত। এখন আরেকটি কথা, হ্যাঁ, যেটা বললাম যে 71-এর ঘটনাগুলো, এবং কালকে অথবা হ্যাঁ কালকেই বোধহয় রোকেয়া হলের এক তরুণী, সেও বলল আমি রাজাকার, বুঝলেন। অথচ দেখেন 25শে মার্চ 71-এ গোটা 9 মাস তো অন্তত 5-6 লক্ষ নারী নির্যাতিত হয়েছিল পাকিস্তানি সৈন্যদের হাতে, সব পাকিস্তানি সৈন্য এবং রাজাকারদের হাতে। এবং এই যে নির্যাতন, ধর্ষণ, এই ধর্ষণ শুরু হয়েছিল কিন্তু রোকেয়া হলে। সে 25 তারিখে কয়েকশো নারীকে পাকিস্তানিরা নির্যাতন করেছে রাজাকারদের সহায়তায়। সেইখানে এই রোকেয়া হলের এক মেয়ে বলে আমি রাজাকার। রনি ভাই, আপনার কাছে যেতে চাই যে আগামীকাল যে কর্মসূচি দিয়েছে কোটা বিরোধীরা, কমপ্লিট শাটডাউন, এটার ফলে যেটা বলছে যে অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা ছাড়া অন্য কোনো গাড়ি চলবে না, তাহলে আসলে পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে? মানে এখানে আসলে আজকে এখানে বসে আগামীকালের অবস্থা বলা যাবে না। এর কারণ হলো, আমরা এই আন্দোলন শুরু হওয়ার পর প্রায় প্রতিদিনই দেখেছি যে আমাদের যে এক্সপেকটেশন, ধারণা বা আমাদের যে শঙ্কা, এগুলো ছাপিয়ে নতুন কিছু ঘটেছে। অর্থাৎ এই যে একটা কোটা সংস্কার আন্দোলন, এটা এত সহজ সরল একটা বিষয়, এবং এদের যে আবেদন এবং নিবেদন, যেগুলোর সঙ্গে সরকারের কার্যত কোনো দ্বিমত নেই, তারা যে জিনিসগুলো চাচ্ছে, এই বিষয়গুলো কেন জটিল হলো? এটা তো এটা হওয়ার কথা না। তো সরকার এটা কেন হ্যান্ডেল করলো না বা করতে পারলো না? এটা প্রথম দিকে যখন প্রথম 8-10 দিন বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি থেকে শুরু করে অনেক লোকই বলার চেষ্টা করেছিল যে এটা সরকারের একটা চক্রান্ত, সরকার এখানে একটা রাজপথ উত্তপ্ত করে হয়তো গোপনে গোপনে অন্য কোনো কিছু করতে চায়। আবার যখন পরিস্থিতি জটিল হয়ে গেল, এখন যেভাবে হয়ে গেছে, এখন সরকার আবার উল্টো বলছে যে এই ঘটনার সঙ্গে জামাত জড়িত, বিএনপি জড়িত, অন্য জঙ্গি গোষ্ঠী জড়িত, বিদেশিরা জড়িত করে এই সমস্ত লোকজন এই কাজগুলো করছে। কিন্তু ঘটনা, মূল ব্যাপারটা হলো যে প্রথমে যখন ঘটনাটা ঘটেছে, এটা একেবারেই মানে পানির মতো। আমার কাছে মনে হয় যে ওবায়দুল কাদের সাহেবেরও দরকার ছিল না। আওয়ামী লীগের যে কোনো একজন সাংগঠনিক সম্পাদককে যদি দায়িত্ব দেওয়া হতো রাজনৈতিকভাবে এটা মীমাংসা করার জন্য, এবং সেটা যদি তাদেরকে ডেকে তাদের সাথে কথাবার্তা বলা হতো, আমার কাছে মনে হচ্ছিল না যে এর চেয়ে জটিল কিছু আজ থেকে 10 দিন আগে ছিল। কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পিছু হটেছে, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি রুম সাধারণ ছাত্ররা ভাঙচুর করেছে। এটা আমরা ঠিক এই গতকালকে যেদিন এই ঘটনা ঘটলো তার আগের দিন স্বপ্নেও আমরা যেটা কল্পনা করতে পারিনি, এটা হতে পারে না।
কিংবা যেভাবে তারা এই সাধারণ ছেলেমেয়েরা পুলিশের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, যেভাবে তারা লাঠি হাতে তুলে নিয়েছে, যেভাবে মেয়েরা হাতে মরিচের গুঁড়ো বানিয়ে, যেভাবে তারা পেপার স্প্রে বানিয়ে তাদের উপর যদি কেউ আক্রমণ করতে আসছে সেই পেপার স্প্রে তারা মারবে, তারা যেভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট বলছে যে তোমাদের মধ্যে বেনজিরের রক্ত, এই শব্দ এই বাংলাদেশে পুলিশের সামনে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে মেয়ে বলবে, এটা আমরা কল্পনা করতে পারিনি। এরপরে তারা বলছে তোমরা তো কাজ করো টাকার জন্য, টাকা দরকার, এই বলে তারা নিজেদের পকেট থেকে টাকা ছুঁড়ে মেরেছে তার দিকে, যাও টাকা দিলাম। এই দৃশ্যগুলো আমরা কিন্তু কখনো কল্পনা করতে পারিনি। তো কাজেই আবার এই যে আন্দোলনে একতরফাভাবে শুধু পেছন থেকে গুলি করা হয়েছে, পিছন থেকে মারা হয়েছে, ধরে নিয়ে গিয়ে মানে যাকে বলা হয় গুম করা হয়েছে, মানে পুরো সময়টা হলো ক্ষমতার এমন একটা ভারসাম্য ছিল, যাদের হাতে ক্ষমতা ছিল তাদের ইচ্ছায় সমস্ত কিছু হয়েছে। কিন্তু এবার আন্দোলনকারীদের দ্বারা পুরো অ্যাডমিনিস্ট্রেশন, রাজনীতি, প্রত্যেকটা মানুষ ইনফ্লুয়েন্সড হয়েছে, প্রভোক্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে ডে বাই ডে, অর্থাৎ দেখা গেল প্রথমে বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, তারপর আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, তারপর আসলো কলেজের ছেলেমেয়েরা। এখন আমি দেখলাম যে এই গতকালকে সেই গ্রামের প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা তারা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢিল মারছে। তো এই যে জিনিসটার বিস্তার লাভ করেছে, অনেক শিক্ষার্থীর পিতামাতা নেমে গেছে, অনেক রিক্সাওয়ালা বসে বলতেছে যে আমার ছেলেমেয়েরও তো একটা ভবিষ্যৎ আছে, তারা গালাগালি করছে। এখন এই সব মিলিয়ে কত মানুষ সম্পৃক্ত হয় আগামীকালে, এটা আগামীকাল না আসা পর্যন্ত বলা যাবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড যে বিষয়টি, সেটি হচ্ছে যে আগে যেমন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পুরো চত্বরটিকে মধ্যে তাদেরকে আবদ্ধ করা যেত, শাহবাগ কেন্দ্রিক যদি কিছু একটা হতো, কিংবা পুরানা পল্টন 4-5টা পয়েন্টে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে আলটিমেটলি ম্যাক্সিমামে ভ্যাগান্ট করার চেষ্টা করা হচ্ছে এখনও পর্যন্ত। আমরা যখন টকশো করছি ঠিক এই সময়টি তো ভ্যাগান্ট করার চেষ্টা করছে। ফলে কি হচ্ছে, এখন কিন্তু ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য ছাত্রছাত্রীরা এই হল কেন্দ্রিক 85%ও না, বেশিরভাগই কিন্তু নিজেদের বাড়িতে থাকছে, প্রাইভেট ম্যাচে থাকছে, বাইরে আলাদা অ্যারেঞ্জমেন্টে থাকছে, এবং দে হ্যাভ এ ভেরি গুড অ্যাসোসিয়েশন। ফলে কি হচ্ছে, আগামীকাল কয়টা পয়েন্টে তাদের এই আন্দোলন ছড়িয়ে পড়ে, কয়টা পয়েন্টে পিকেটিং হয়, এবং এই পয়েন্টটা যদি মানে কয়েক হাজার পয়েন্ট হয়ে যায়, ছোট ছোট কয়েক হাজার পয়েন্ট হয়ে যায়, ওগুলো প্রোটেক্ট করার জন্য ছাত্রলীগ যুবলীগের যদি প্রস্তুতি না থাকে, ওইগুলো প্রোটেক্ট করার জন্য যদি পুলিশের প্রস্তুতি না থাকে, তাহলে তো পুরো মানে যাকে বাংলাদেশ, আপনি বাংলাদেশের পুলিশের সংখ্যা কত আছে রিজার্ভ ফোর্স, যদি আপনি 1 লাখ পুলিশকেও ডিপ্লয় করেন, তাহলে এক একটা ইউনিটে যদি 10 জন করে পুলিশ থাকে, আপনার কয়টা পয়েন্ট হয়? আর এরা যদি সারা বাংলাদেশে মনে করেন যে 2 লাখ স্পট তৈরি করে, সেই 2 লাখ স্পটে যদি তারা সেই তাদের কার্যক্রম বাস্তবায়ন করে, পুলিশ তো দূরের কথা, সমস্ত বাংলাদেশের 20 লাখ সরকারি কর্মকর্তাকেও যদি মাঠে নামিয়ে দেওয়া হয় বন্দুক হাতি দিয়ে, তারাও এই গণ আন্দোলন, গণরোষ এই যেইভাবে গত কয়েকদিন চলছে, এটা তারা প্রতিহত করতে পারবে না। তো কাজেই আগামীকাল না আসা পর্যন্ত আমরা বলতে পারছি না, বিকজ আঘাতটা এমন জায়গাতে লেগেছে, অপমানটা এমন জায়গাতে লেগেছে, এবং এদের বিক্ষোভ এবং বিক্ষুব্ধ, এদের মৃত্যু ভয় চলে গেছে। তারা এখন মানে গ্রেপ্তারের ভয় তাদের নেই, কেমন যেন একটা হয়ে গেছে, একটা যাকে বলা হয় উদাসীন, জীবনের প্রতি তাদের কোনো মায়া নেই, মমতা নেই, তারা অপমানিত হয়েছে, তারা একটা শিক্ষা দিতে চাচ্ছে, তারা কিছু একটা পেতে চাচ্ছে। এই যে তাদের যে একটা আবেগ, অনুভূতি, মানুষ যখন প্রেমে পড়ে যায়, তারা আন্দোলনের প্রেমে পড়ে গেছে। মানুষ যখন প্রেমে পড়ে যায়, মানুষ যখন কোনো কিছুর ব্যাপারে একেবারে খুব যাকে বলা হয় জিদের মধ্যে পড়ে যায়, 71-এ যেভাবে আমাদের মধ্যে একটা জিদ এসে গেছে, মোহগ্রস্ত, যেটা মোহগ্রস্তে মানুষ মোহ কেটে যায়, কিন্তু মানুষ যখন জিদ এসে যায়, ওদের এখন জিদ এসে গেছে, বেঁচে থাকবো তো থাকবো, বাপের বেটার মধ্যে বেঁচে থাকবো, হ্যাঁ, আমাকে রাজাকারের বাচ্চা বললা হলো কেন, বা আমরা এমন কি করেছি, আমরা গেছি অধিকার করার জন্য, আমাকে গুলি করে আমি আমার অধিকারের সরকারি চাকরি চাইতে গিয়েছি, যে ছেলেটা মরেছে আপনি দেখেছেন, খুবই হৃদয় বিদারক দৃশ্য। এই দৃশ্যগুলো জনগণের মধ্যে একটা জিনিস আছে কি, আমরা যেমন ফ্রান্সের যে শব্দটি রেনেসা, মানে পুনর্জাগরণ, মানুষ জেগে আসছিল কিন্তু রাজনৈতিক বিষয় ঘুমন্ত ছিল, সেই ঘুমন্ত জায়গা থেকে এই যে ছেলেমেয়েরা, এরা কিন্তু জনগণকে জাগিয়ে দিয়েছে,
পুনর্জাগরণ। স্যার আপনার কাছে যেতে চাই একদম এটা নিয়ে একটা আইনি একদম বিষয় এবং আইনি পরামর্শই আপনার কাছ থেকে আমরা শুনবো। ধরেন স্যার 7 তারিখে আপিলের শুনানি হলো, কোর্ট নিশ্চয়ই তা ওনার মতো করে কোর্ট একটা রায় দিবেন। মানে এই নীতি নির্ধারণী বিষয়টা নিয়ে কোর্ট আসলে কতটুকু সিদ্ধান্ত দিতে পারে, কোর্টের এখতিয়ারটা কিরকম, এটা একটু আমাদের কোর্টের ব্যাখ্যা। যে কথাটি যার সাথে আমি একটুখানি এর আগে একটু যোগ করব, যে অনেক জ্ঞানী মানুষও কিন্তু ঠিক বুঝতে পারতেছে না যে বিষয়টা সরকারের, নির্বাহী সরকারের হাতে নয়, প্রধানমন্ত্রীর হাতে নয়। অনেক যারা, একটা তো মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, তাদের তো একটা নির্দিষ্ট এজেন্ডা রয়েছে, যে এজেন্ডা নিয়ে তারা আপনার এগোচ্ছে এবং এগুচ্ছে এখনও। এটা ছাড়াও এমন অনেকে আছেন যারা মুক্তিযুদ্ধ বিরোধী নয়, কিন্তু তারাও কিন্তু ঠিক বুঝতে পারছেন না যে বিষয়টা মোটেও প্রধানমন্ত্রী বা মহামান্য রাষ্ট্রপতি, অনেকে ভাবছেন যে সরকার এটা নিয়ে খেলছে কিনা, আপনারা শুরু হ্যাঁ, করতে না, বলছিলেন। ওইটাই তারা ঠিক বুঝতে বারবার কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী সকলেই কিন্তু বোঝাচ্ছে যে এটি মোটেও সরকারের কোনো ব্যবস্থা নয়। কারণ সংবিধান 3টি আপনার অঙ্গকে ভিন্ন ভিন্ন ক্ষমতা দিয়ে দিয়েছে। এইখানে একমাত্র কথা বলার একমাত্র ক্ষমতা মহামান্য অ্যাপিলেট ডিভিশনের। এবং এইখানে যদি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করার চেষ্টাও করে, প্রধানমন্ত্রী কিন্তু আদালত অবমাননার দায়ে দায়ী হবেন, যেটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এই কথাগুলো কিন্তু অনেকেই বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা করছেন না। মানে বক্তব্যটা কোর্টে দিতে হবে। হ্যাঁ, এইটা কোর্টে সিদ্ধান্ত দিতে হবে এবং এই ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না, নাইলে তো সংবিধানই টিকলো না, বুঝলেন, আইনের শাসনই টিকলো না। এখন আমাদের সংবিধান 104 অনুচ্ছেদে অ্যাপেলেট ডিভিশনকে অসীম ক্ষমতা প্রদান, কমপ্লিট জাস্টিসে, আইনের বাইরে যেও আপনার এই অ্যাপেলেট ডিভিশন সিদ্ধান্ত দিতে পারে, যেটি একমাত্র অ্যাপেলেট ডিভিশন। এটি কিন্তু আপনার সেই বাবা সাহেব আম্বেদকর, যিনি ভারতের সংবিধানের জনক ছিলেন, উনিও এই একই আপনার বিধানটি রেখেছিলেন ভারতীয় সংবিধানের জন্য। এবং এইখানে এটি রাখা অত্যন্ত বাঞ্ছনীয়, কারণ এটি তো সর্বশেষ আদালত। আপনারা মনে কয়েকটা দিয়েছেন 104, আমরা দিয়েছি, আমি যখন অ্যাপেলেট ডিভিশনে ছিলাম, বুঝলেন। তো এখন আপিল বিভাগ কি দেবে তার উপরে সবাইকে নির্ভর করতে হবে। তারা রাস্তায় খুনাখুনি করুক আর যাই করুক না কেন, যারা এখানে দুটো শ্রেণী আছে, এক শ্রেণী না বুঝে করছে, আরেক শ্রেণী, যেটি আমি এখানে আবার রনির সাথে একটুখানি দ্বিমত পোষণ করতে চাই। রনি বলেছে এটি পানির মতোই জলবৎ তরলং। আসলে কিন্তু ব্যাপারটি তা নয়, কারণ এরা হয় জানতো বা জানা উচিত ছিল যে বিষয়টি প্রধানমন্ত্রীর বা নির্বাহী বিভাগের হাতের মধ্যে নয়, হাতের বাইরে, উনি কিছু করতে পারবেন না। সুতরাং তাদের তো উচিত ছিল, যদি তারা জেনুইন হতো, তারা কিন্তু জেনুইন নয়, তাদের এজেন্ডা কিন্তু ভিন্ন। এজেন্ডা রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের পতন ঘটানো এবং আলটিমেটলি দেশকে পাকিস্তানে পরিণত করা। এখন যে তারা যে এটি জেনেও কিন্তু রাস্তায় নেমেছে, বুঝলেন। সুতরাং তাদের আপনি ডেকে, যেটি রনি যেটি বলেছে, যে আপনি তাদের মোটেও যারা নাকি এই ষড়যন্ত্রের নায়ক, তাদের কোনো অবস্থায় আপনি কনভিন্স করতে পারতেন না, কারণ তাদের এজেন্ডা ভিন্ন, বুঝলেন। সুতরাং এটি ওদের ডেকে যে বাবা আসো, এই হ্যান তেন আর তো বলার তো কিছু নেই। একটাই কথা, যে আমরা আপিল বিভাগের যতদিন ব্যাপারটা পেন্ডিং আছে, আমাদের আপিল বিভাগের সিদ্ধান্ত মানতেই হবে, নাইলে তো সংবিধানেই টিকে না। কারণ সংবিধান পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এই সব সিদ্ধান্তের মালিক আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট, নির্বাহী বিভাগ নয়। এখন সেই আপিল বিভাগ কি রায় দেবে সেটা তো আমি বলতে পারি না, কিন্তু সেই রায়কেই মেনে নিতে, মানে রায় কি, মানে কিরকম সুযোগটা আছে দেয়ার, সেটা একটু ব্যাখ্যা করে দেন। সুযোগ, অফুরন্ত সুযোগ, 104-এ তো শোনেন, এখানে একটি কথা যেটি আপনিও বলেছেন, ইনফ্যাক্ট রনিও বলেছে, যে সরকারও তো সেই কোটা পদ্ধতির আপনার সংস্কারই চায়, তাই না? এবং সংস্কার চেয়েই তো তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে, সরকারি আপিল করেছে। তার মানে সরকারেরই তো ইচ্ছা যে এখানে সংস্কার আনা হোক। কিন্তু এই সব জেনেও এই রাজাকারের বাচ্চারা, আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, রাজাকারের বাচ্চারা, রাজাকারের আপনার নাতিপুতিরা
পানি ঘোলা করার জন্য ইচ্ছা করে এই এই আন্দোলনে নামানো, এবং এর ফলে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, রনি ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি রাস্তা ব্লক করে দিচ্ছে। শোনেন, আন্দোলনটা যদি শান্তিপ্রিয় হতো তাহলে তো এইসব হতো না। কয়েকটি প্রাণ ঝরে গেল, ওই প্রাণও ঝরে যেত না। তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, আপনার সমস্ত মানুষের যারা আপনার শ্রমিকদের রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে, রিক্সাওয়ালার রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। এবং রনির কথা মতোই এরা কিন্তু ছাত্রলীগের কক্ষ ভাঙচুর করেছে, এরাই কিন্তু আক্রমণ করেছে। এবং আপনার এরা যে কথাটি বলা হলো যে তারা তাদের আবেগে লেগেছে বা তারা অপমানিত হয়েছে, আরে অপমানিত তারা তো নিজেরাই বলছে আমরা রাজাকার। সেখানে তাদের রাজাকার বললে তাদের অপমানিত হওয়ার কোনো কারণ নেই। অপমানিত তো হব আমরা, মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা, কারণ তারা আমাদের অপমান করেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রকাশ্যে তারা কথা বলেছে। তাদের এই ধৃষ্টতা, বাংলার মাটিতে দাঁড়িয়ে তাদের এই ধৃষ্টতা আমরা ক্ষমা করতে করতে তাদের এই অবস্থায় নিয়ে গেছি যে তারা এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার মতো ধৃষ্টতা করতে পারে। আমি দেখুন কালকের আপনার যে কথাটি, কালকে কি হতে পারে, মুক্তিযোদ্ধারা কিন্তু সংখ্যা এদের চেয়ে অনেক 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 গুণ বেশি। গোটা দেশ অ্যাপার্ট ফ্রম আপনার সেই রাজাকারের সন্তান টন্তান যারা আছে, এরা ছাড়া সকলেই কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মুক্তিযোদ্ধা। এদের সংখ্যা এত বেশি যে এরা যদি পথে নামতো তাহলে এই রাজাকারের বাচ্চারা তুলার মতো উড়ে যেত। কিন্তু এরা পথে নামেনি, কারণ পথে নামলে তো রায়ট হয়ে যেত। তারা ধৈর্য দেখিয়েছে। আপনার এদের ছাত্রলীগের কক্ষ ভাঙচুর করেছে, তারা কিন্তু চুপ করেছিল। তারা ইচ্ছা করলে কিন্তু এদের টুটি চেপে সব শেষ করে দিতে পারত, তারা কিছুই করেনি। একটাই কারণে যে একটা দেশে একটা এমন পরিস্থিতি সৃষ্টি হবে যেটি তারা কোনো। আমি আজকে বলি, আজকে দুপুরবেলা আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে কয়েক হাজার মুক্তিযুদ্ধের পক্ষের লোক হয়েছিল। গৌরব ৭১ এই আপনার মিটিংটি করেছিল, সেইখানে কয়েক হাজার মানুষ আপনার হয়েছিল। এরাও যদি নামতো এদের এই রাজাকার আলবদরদের বিরুদ্ধে, তাহলে রাজাকাররা পালিয়ে যাওয়ার পথ খুঁজে পেত না, যেটি নাকি আপনার হয়েছিল ওই শাপলা চত্বর হয়েছিল। রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি শব্দগুলো এত নিষ্ঠুরভাবে, নির্মমভাবে বলছিলেন, আমার আসলে মেজাজ ঠিক রাখাটাই আসলে খুব কঠিন বিষয় হয়ে যাচ্ছিল। আমি বারবার শুধু ইন্না নিল্লাহ বলছি। ২ নম্বরে যেটা হলো যে এখানে উনি বাংলাদেশে একজন অত্যন্ত প্রথিত যশা আলেম। আমি তাকে চিনি না, কিন্তু তার লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভক্ত রয়েছে। এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, হি যে স্কলার, অত্যন্ত জনপ্রিয় বক্তা, এবং একটা বিশেষ, যাকে বলা হয় ইসলামের একটা বিশেষ স্কুল বলা হয়, সেই স্কুলের উনি পীর, মাশায়েখ। তো তার সম্পর্কে উনি খুবই আপত্তিকর একজন বক্তব্য দিয়েছেন যে উনি রাজাকার, এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, উনি যেহেতু স্টিল হিজ এ জাস্টিস, রিটায়ার্ড হোয়াট এভার মেবি, হিজ অলওয়েজ জাস্টিস। আমার প্রথম কথা হলো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর জন্ম 1977 সনে, মহান মুক্তিযুদ্ধের 7 বছর পরে। এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কী করে রাজাকার হন? এবং সেই রাজাকার, উনার মতো একজন মানুষ যদি এইভাবে ইসলামের যোদ্ধা, যদি আমরা উনার মতো একজন বোদ্ধা মানুষ যদি বাংলাদেশের ইসলামের, উনি 1977 সনে জন্ম নিয়েছেন, এত তরুণ বয়স হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ইসলামী বক্তাদের মধ্যে জনাব দেলোয়ার হোসেন সাঈদীর পরে যদি কাউকে কাউন্ট করা হয় জনপ্রিয়তার দিক থেকে, সবচেয়ে বেশি জনপ্রিয়। এবং তার এই যে কোটি কোটি তার ভক্ত অনুসারী, এখন আপনি একজন লোককে বলে দিলেন যে উনি রাজাকার। এখন আমি জাস্টিস মানিকের মতো একজন মানুষ যদি এরকমভাবে বলেন, আমি শুধুমাত্র তার কাছে জানতে চাই যে উনি কোন বিবেচনায়, কি কারণে একজন ইসলামের সেবক, একজন খেদমতগার এবং একজন এমন সম্মানী ব্যক্তি যার কিনা বাংলাদেশে কোটি কোটি ভক্ত রয়েছে এবং তার সেই ভক্তরা তার জন্য জীবন দিতে প্রস্তুত, তাকে তিনি কেন রাজাকার বললেন? জি স্যার, আমি আর প্রশ্ন না করি স্যার। দেখুন, আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসীর মতন একজন ধান্দাবাজ পীর, সে নিশ্চিতভাবে রাজাকার। রাজাকার মানে ৭১ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে শুধু তারাই নয়, রাজাকার একটি কনসেপ্ট হলো যারা পাকিস্তানে বিশ্বাস করে, বাংলাদেশ স্বাধীন হওয়ায় যাদের বুকে রক্তক্ষরণ ঘটেছিল তারা, যারা এখনও বাংলাদেশকে বিশ্বাস
করে না, যাদের আনুগত্য এখনও পাকিস্তানের দিকে বা তালেবানের দিকে। এবং এই এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, চরমোনাই পীর বলেন, তারা সেই অর্থে সবাই রাজাকার, এবং এই ব্যাপারে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বলতে, তারা যেদিনই জন্মগ্রহণ করে থাকুক না কেন। এবং সাইদির ব্যাপারটাও এসছে, দেখুন আবার আজকে আমরা সাইদি প্রসঙ্গটা আলাপ না করি। আচ্ছা যাই হোক, আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম, শুধু এইটুকুই বলি, আপনার সে যেই হোক না কেন। আচ্ছা, তো সবার আগে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এমন অনেকেই, আমাদের তত্ত্বের বিরুদ্ধে নয়, অনেকেই বলতেছেন যে সরকার চাইলে এই ব্যাপারটি সমাধান করতে পারত। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা ঠিক বুঝতে পারছেন না, এটি কিন্তু কখনো সরকারের নিয়ন্ত্রণের মধ্যে ছিল না, সরকারের সেই ক্ষমতা তখনও ছিল না, এখনও নেই। এটি একান্তই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারাধীন বিষয়। এই আপিল বিভাগের তাদেরকে আমি বোঝাতে চাই যে আপিল বিভাগের রায় ছাড়া এখানে কোনো সমাধান খোঁজার কোনো ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। এবং এখানে কিন্তু একটি কথা, রনি ভাই স্যার যে কথাটি বলছিলেন, যে তাহলে আপনি কি আপনার অবস্থানে আপনি অনড় থাকছেন? অবশ্যই অনড় থাকছি, অবশ্যই। এই এনায়েতুল্লাহ আব্বাসী, চরমোনাই, শর্ষিনার পীর, যাকে নাকি জিয়াউর রহমান দিয়েছিল, স্বাধীনতা পদক দিয়েছিল, যে বলেছে যে পাকিস্তানি সৈন্যরা যে ধর্ষণ করেছে সেটি হালাল ছিল। তো এদের কথাবার্তা থেকে পরিষ্কার না যে তাদের আনুগত্য পাকিস্তানের দিকে। এখন যারা আমাদের মতাদর্শে বিশ্বাস করে তাদেরকে আমি বলতে চাই যে প্লিজ বোঝার চেষ্টা করুন যে সরকারের, প্রধানমন্ত্রী বা এমনকি মহামান্য রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই এই আপিল বিভাগের রায়ের বাইরে যে কিছু বলার। কারণ এখানে তো আপিল তো সরকারই করেছে, কোটায় সংস্কার আনার জন্যই করেছে। রনি ভাই কিছু বলবেন, আমরা 30 সেকেন্ড দিতে পারবো আপনাকে। না, আমার কাছে প্রথম কথা হলো যে এই যে স্বাধীনতার এত বছর পরে যারা প্র্যাকটিক্যাল রাজাকার ছিলেন 71 সনে, এবং তাদের সেই ধারণাটাকে আবার এই সময়টাতে এনে আমরা আবার নব্য রাজাকার সৃষ্টি করার চেষ্টা করছি, রাজাকারের তৃতীয় জেনারেশন, থার্ড জেনারেশন তৈরি করার চেষ্টা করছি। এটি পুরো জাতিকে বিপদে ফেলবে, বিপত্তিতে ফেলবে। এবং আওয়ামী লীগের মধ্যে যদি এই ধরনের প্রোপাগান্ডা বেশি হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ আরও বেশি গণধিকৃত হবে। আওয়ামী লীগ নিজেরা বিপত্তিতে পড়বে, এবং তাদের এখন যে শাসন ক্ষমতা তারা যেভাবে চালাতে চাচ্ছে, আসলে এটা এত সহজ। স্যার একদম 30 সেকেন্ডে স্যার শেষ করবো। স্যার শুনেন, জাতি, এদেশের সিংহভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের, সুতরাং সেই জাতি ওই এনায়েতুল্লাহ আব্বাসীকে বা আপনার চরমোনাইকে আপনার রাজাকার বলার কারণে জাতি কোনো মতেও বিভ্রান্ত হবে না। এবং আমি শেষ করতে চাই বলে, যে রক্তগুলো ঝরলো তার জন্য পুরাপুরি দায়ী এই তথাকথিত রাজাকারের বাচ্চারা, যারা রাস্তায় নেমেছে আন্দোলন নামে একটি তারাই কিন্তু আজকে যে 6টি প্রাণ আপনার। স্যার অশেষ ধন্যবাদ রনি ভাই, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিজের সঙ্গেই থাকুন।